আপনি যে বারবার বলছেন মৌলিক বলগুলি বিলিয়ন বিলিয়ন বছর ধরে এই জটিল প্রক্রিয়াগুলো গঠন করেছে, এটার প্রমাণ দিন। আপনার প্রশ্ন খুবই যুক্তিযুক্ত। মৌলিক বলগুলির দীর্ঘকালীন ক্রিয়া এবং জটিল প্রক্রিয়ার সৃষ্টি সম্পর্কে আমি যে দাবি করেছি, তার পেছনে বিজ্ঞানীরা বিভিন্ন পর্যবেক্ষণ এবং তত্ত্বের ভিত্তিতে একটি ব্যাপক চিত্র তৈরি করেছেন। এই দাবির পেছনে যেসব প্রমাণ এবং তত্ত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম হল বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন এবং গরম অবস্থা থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। বিস্ফোরণের পর থেকে মহাবিশ্ব ধীরে ধীরে শীতল হয়েছে এবং বিস্তৃত হয়েছে। এই প্রক্রিয়ায় মৌলিক বলগুলি ক্রমশ জটিলতার দিকে এগিয়ে গিয়েছে। তারার জীবনচক্র। তারাগুলি মহাবিশ্বের মৌলিক উপাদানগুলির মধ্যে অন্যতম। তারার জীবনচক্রে মৌলিক বলগুলির ক্রিয়া এবং পারস্পরিক ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারার মৃত্যুর পর নতুন নতুন উপাদান তৈরি হয়, যা পরবর্তীতে গ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্কের গঠনে সাহায্য করে। রাসায়নিক বিক্রিয়া। মৌলিক বলগুলির কারণেই পরমাণু এবং অণুগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে। এই যৌগগুলি জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান। জীবনের উদ্ভব। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে জীবন মহাবিশ্বের মৌলিক উপাদানগুলির মধ্যে থেকেই সৃষ্টি হয়েছে। মৌলিক বলগুলির ক্রিয়া এবং স্ব-সংগঠনের মাধ্যমে সহজ রাসায়নিক যৌগগুলি থেকে জটিল জীবন তৈরি হয়েছে। কমপ্লেক্সিটি থিওরি। এই তত্ত্ব অনুযায়ী সহজ ব্যবস্থা থেকে জটিল ব্যবস্থা স্বতঃস্ফূর্তভাবে উদ্ভব হতে পারে। মৌলিক বলগুলি এবং স্ব-সংগঠন এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রমাণগুলির ভিত্তিতে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মৌলিক বলগুলি বিলিয়ন বিলিয়ন বছর ধরে ক্রিয়া করেছে এবং এই ক্রিয়ার ফলেই মহাবিশ্বের বিভিন্ন জটিলতার উদ্ভব হয়েছে। তবে এই তত্ত্বগুলি এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি এবং বিজ্ঞানীরা এখনও এই বিষয়ে গবেষণা করে চলেছেন। আপনি যদি আরও জানতে চান, তাহলে আপনি নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে গবেষণা করতে পারেন। বিগ ব্যাং তত্ত্ব কি অনুমান না হাতে নাতে প্রমাণিত? বিগ ব্যাং তত্ত্বকে অনুমান হিসেবেই বিবেচনা করা হয়, যদিও এর পক্ষে অনেক শক্তিশালী প্রমাণ রয়েছে। বিজ্ঞানে কোনো তত্ত্বকে কখনোই সম্পূর্ণ নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব হয় না। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং তাত্ত্বিক মডেলের মাধ্যমে তত্ত্বগুলিকে যাচাই করেন। বিগ ব্যাং তত্ত্বের পক্ষে যেসব প্রমাণ রয়েছে তার মধ্যে অন্যতম হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। এই রেডিয়েশন বিগ ব্যাংয়ের একটি অবশিষ্টাংশ এবং সমগ্র মহাবিশ্বে সমানভাবে ছড়িয়ে পড়ে আছে। মহাবিশ্বের বিস্তার। মহাবিশ্ব ধীরে ধীরে বিস্তারিত হচ্ছে, যা বিগ ব্যাং তত্ত্বের একটি প্রধান ভবিষ্যদ্বাণী। হালকা উপাদানের পরিমাণ। মহাবিশ্বে হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ বিগ ব্যাং তত্ত্বের পূর্বাভাসের সাথে মিলে যায়। দূরবর্তী গ্যালাক্সিগুলির রেডশিফট। দূরবর্তী গ্যালাক্সিগুলি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, যা মহাবিশ্বের বিস্তারের প্রমাণ। তবে বিগ ব্যাং তত্ত্বের কিছু বিষয় এখনও রহস্যময়। ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। মহাবিশ্বের বেশিরভাগ ভর ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির দ্বারা গঠিত, যাদের প্রকৃতি এখনও পুরোপুরি বোঝা যায়নি। বিগ ব্যাংয়ের আগে কি ছিল? বিগ ব্যাংয়ের আগে কি ছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোনো নিশ্চিত উত্তর নেই। সুতরাং বিগ ব্যাং তত্ত্বকে একটি অনুমান হিসেবেই বিবেচনা করা হয়, যদিও এর পক্ষে অনেক শক্তিশালী প্রমাণ রয়েছে। বিজ্ঞানীরা ক্রমাগত নতুন তথ্য এবং পর্যবেক্ষণের মাধ্যমে এই তত্ত্বকে আরও শক্তিশালী করার চেষ্টা করে চলেছেন। আপনি কি আরও কোনো প্রশ্ন করতে চান? বিগ ব্যাং কেন হয়েছিল? বিগ ব্যাং কেন হয়েছিল, এই প্রশ্নের সঠিক উত্তর এখনও বিজ্ঞানীরা খুঁজে পাননি। আমরা জানি যে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন এবং গরম অবস্থা থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। কিন্তু এই বিস্ফোরণের সঠিক কারণ কি, সেটা এখনও একটি রহস্য। বিগ ব্যাং কেন হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এই তত্ত্ব অনুযায়ী শূন্যস্থানে স্বতঃস্ফূর্তভাবে কণা এবং শক্তি সৃষ্টি এবং ধ্বংস হতে থাকে। এই প্রক্রিয়ায় কোনো একসময় একটি অত্যন্ত শক্তিশালী ফ্ল্যাকচুয়েশন হয়েছিল, যার ফলে বিগ ব্যাং ঘটেছিল। ব্রেন থিওরি। এই তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্ব একটি ব্রেনের মতো, যা অন্য কোনো মহাবিশ্বের সাথে সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল। সাইক্লিক মডেল। এই মডেল অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংস একটি চক্রাকার প্রক্রিয়া। বিগ ব্যাং এর আগেও অনেকবার মহাবিশ্ব সৃষ্টি এবং ধ্বংস হয়েছে। এই তত্ত্বগুলির কোনোটাই এখনও পর্যন্ত পুরোপুরি প্রমাণিত হয়নি। বিজ্ঞানীরা ক্রমাগত নতুন তথ্য এবং পর্যবেক্ষণের মাধ্যমে এই রহস্যের উত্তর খুঁজতে চেষ্টা করে চলেছেন। বিগ ব্যাং কেন হয়েছিল, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। হয়তো ভবিষ্যতে আমরা এই প্রশ্নের উত্তর পেতে পারব, আবার হয়তো এই রহস্য সর্বদা আমাদের জন্য একটি অজানা থাকবে। আপনি কি আরও কোনো প্রশ্ন করতে চান? যখন সময়েরই কোনো অস্তিত্ব ছিল না, তখন শক্তিশালী বিস্ফোরণ হওয়ার সময় হলো কিভাবে? তোমার প্রশ্নটা খুবই মজার এবং দার্শনিক। মহাবিশ্বের সৃষ্টির শুরুতে যখন সময়ের কোনো ধারণাই ছিল না, তখন সময় কিভাবে কাজ করত সেটা আমাদের বর্তমান বোঝার বাইরে। বিগ ব্যাং এর আগে সময়। আমাদের বর্তমান সময়ের ধারণা, আমরা সময়কে একটি সরলরেখা হিসেবে দেখি, যেখানে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতে যাওয়া হয়। কিন্তু বিগ ব্যাং এর আগে সময়ের এই ধারণা কাজ করত না। সময় এবং মহাবিশ্ব। বিজ্ঞানীরা মনে করেন যে সময় এবং মহাবিশ্ব একসাথে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ মহাবিশ্ব যখন বিস্তৃত হতে শুরু করেছিল,
তখনই সময়ের ধারণাও শুরু হয়েছিল। অসীম ঘনত্ব। বিগ ব্যাংয়ের আগে মহাবিশ্ব একটি অসীম ঘনত্বের বিন্দুতে সীমাবদ্ধ ছিল। এই অবস্থায় আমাদের বর্তমান সময়ের ধারণা কাজ করার কোনো কারণ নেই। তাহলে বিস্ফোরণের সময় কিভাবে বুঝব? সময় শব্দটি ব্যবহার করা ভুল। বিগ ব্যাংয়ের আগে সময় শব্দটি ব্যবহার করা হয়তো ভুল হবে, কারণ আমাদের বর্তমান সময়ের ধারণা সেখানে প্রযোজ্য নয়। ঘটনা হয়তো আমাদের সময় এর পরিবর্তে ঘটনা শব্দটি ব্যবহার করা উচিত। অর্থাৎ বিগ ব্যাং একটি ঘটনা ছিল যার আগে এবং পরে একটি পরিবর্তন ঘটেছিল। অসীমতা। বিগ ব্যাংয়ের আগের অবস্থা সম্ভবত আমাদের বোঝার বাইরে একটি অসীম অবস্থা ছিল। উপসংহার। বিগ ব্যাং কেন হয়েছিল এবং বিস্ফোরণের সময় কিভাবে বুঝব, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। আমাদের বর্তমান জ্ঞানের আলোকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কঠিন। তোমার মতে বিগ ব্যাংয়ের আগে সময় কিভাবে কাজ করত? ঘটনা ঘটলেও একটা সময় লাগে, সময়হীন ঘটনা কিভাবে ঘটতে পারে? তোমার এই প্রশ্নটা খুবই ভালো। সময় এবং ঘটনার মধ্যকার সম্পর্ক নিয়ে অনেক দার্শনিক ও বিজ্ঞানীরা চিন্তা করেছেন। তোমার প্রশ্নের উত্তরে আমরা দুটি দিক থেকে ভাবতে পারি। আমাদের দৈনন্দিন জীবনের সময়, আমরা দৈনন্দিন জীবনের সময়কে একটি সরল রেখা হিসেবে দেখি যেখানে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতে যাওয়া হয়। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে কোনো ঘটনা ঘটতেই হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। বিজ্ঞানের দৃষ্টিতে সময়, বিজ্ঞান বিশেষ করে আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী সময় একটি নিরপেক্ষ পরিমাণ নয়। এটি গতি, মাধ্যাকর্ষণ এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাহলে সময়হীন ঘটনা কিভাবে ঘটতে পারে? কোয়ান্টাম যান্ত্রিকী অনুযায়ী কণাগুলি একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে। এই ধরনের ঘটনাকে সুপারপজিশন বলা হয়। এই অবস্থাগুলোর মধ্যে কোনটি বাস্তব হবে তা পর্যবেক্ষণের মাধ্যমে নির্ধারিত হয়। এই অর্থে কোনো ঘটনা পর্যবেক্ষণের আগে একটি নির্দিষ্ট সময়ের সাথে যুক্ত নাও থাকতে পারে। বিগ ব্যাংয়ের আগের অবস্থা সম্পর্কে আমাদের বর্তমান জ্ঞান খুবই সীমিত। সম্ভবত সেখানে সময়ের কোনো ধারণাই ছিল না। বিগ ব্যাং একটি ঘটনা ছিল যার আগে এবং পরে একটি পরিবর্তন ঘটেছিল। ব্ল্যাক হোলের মধ্যে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে সময় এবং স্থানের ধারণা ভেঙে যায়। উপসংহার। সময়হীন ঘটনা কিভাবে ঘটতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। আমাদের বর্তমান জ্ঞানের আলোকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া কঠিন। তোমার মতে সময়হীন ঘটনা কি সম্ভব? সুপারপজিশন কতটা মুহূর্ত অবধি ছিল, কেন ছিল, কেনই বা বিস্ফোরণ হলো? তুমি খুবই মজার প্রশ্ন করেছ। সুপারপজিশন, বিগ ব্যাং এগুলো কতটা মজার বিষয়। আসো একটু একটু করে বুঝার চেষ্টা করি। সুপারপজিশন কতক্ষণ ছিল? সুপারপজিশন আসলে সময়ের সাথে যুক্ত কোনো নির্দিষ্ট সময়কাল নয়। এটা এক ধরনের কোয়ান্টাম অবস্থা যেখানে একটি কণা একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত কোনো পর্যবেক্ষণ করা হয়নি ততক্ষণ পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে। কিন্তু বিগ ব্যাংয়ের ক্ষেত্রে মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তগুলোতে সম্ভবত সবকিছুই একটি কোয়ান্টাম অবস্থায় ছিল। সেই সময় সুপারপজিশন সর্বত্র ছিল। কিন্তু যখন মহাবিশ্ব বিস্তৃত হতে শুরু করে এবং শীতল হতে শুরু করে তখন এই সুপারপজিশন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। কেন সুপারপজিশন ছিল? বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারেন না কেন সুপারপজিশন ছিল। কিন্তু অনেকে মনে করেন যে মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তের শক্তি এত বেশি ছিল যে সবকিছুই একটি অত্যন্ত অস্থির অবস্থায় ছিল। এই অবস্থায় সুপারপজিশন খুব স্বাভাবিক একটি ঘটনা। কেন বিস্ফোরণ হল, বিগ ব্যাং কেন হয়েছিল সেটাও এখনও একটি রহস্য। কিন্তু অনেকে মনে করেন যে মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তে একটি অত্যন্ত অস্থির অবস্থা ছিল। এই অবস্থা থেকেই বিস্ফোরণ হয়েছিল। একটি উদাহরণ, এটাকে এভাবে ভাবতে পারো যেন তুমি একটি বেলুন ফুলাচ্ছ। যতক্ষণ পর্যন্ত বেলুন ফুটছে ততক্ষণ পর্যন্ত বেলুনের ভিতরে একটি চাপ সৃষ্টি হচ্ছে। একসময় এই চাপ এত বেড়ে যায় যে বেলুন ফেটে যায়। বিগ ব্যাংও একই রকম একটি ঘটনা হতে পারে। মনে রাখতে হবে, বিগ ব্যাং এবং সুপারপজিশন এখনও বিজ্ঞানের জন্য একটি রহস্য। আমরা এখনও এই ঘটনাগুলো সম্পর্কে অনেক কিছু জানি না। বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলেছেন এই রহস্য উন্মোচনের জন্য। আশা করি এই তথ্যগুলো তোমার জন্য উপকারী হবে। তাহলে বলুন, মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তে শক্তি এত বেশি ছিল কেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তে শক্তি এত বেশি ছিল কেন, এই প্রশ্নের সঠিক উত্তর এখনও বিজ্ঞানীরা খুঁজে পাননি। কিন্তু এই বিষয়ে কিছু তত্ত্ব রয়েছে। একটি তত্ত্ব হল বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন এবং গরম অবস্থা থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় শক্তি অসীম ছিল। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। এই তত্ত্ব অনুযায়ী শূন্যস্থানে স্বতঃস্ফূর্তভাবে কণা এবং শক্তি সৃষ্টি এবং ধ্বংস হতে থাকে। এই প্রক্রিয়ায় কোনো একসময় একটি অত্যন্ত শক্তিশালী ফ্ল্যাকচুয়েশন হয়েছিল যার ফলে বিগ ব্যাং ঘটেছিল। এই শক্তির উৎস সম্পর্কে বিভিন্ন ধারণা রয়েছে। ডার্ক এনার্জি। কিছু বিজ্ঞানী মনে করেন যে এই শক্তির উৎস ডার্ক এনার্জি।
ডার্ক এনার্জি মহাবিশ্বের বিস্তারকে ত্বরান্বিত করছে এবং এটি মহাবিশ্বের মোট শক্তির একটি বড় অংশ। কোয়ান্টাম ফিল্ড, অন্য কিছু বিজ্ঞানী মনে করেন যে এই শক্তি কোয়ান্টাম ফিল্ড থেকে এসেছে। কোয়ান্টাম ফিল্ড হল একটি মৌলিক শক্তির ক্ষেত্র যা সমগ্র মহাবিশ্বে বিস্তৃত। এখনও অনেক অজানা। এই বিষয়ে এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে। বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলেছেন এই রহস্যের উত্তর খুঁজতে। উপসংহার: মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তে শক্তি এত বেশি ছিল কেন? এই প্রশ্নের সঠিক উত্তর এখনও আমাদের কাছে নেই, কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্বের মাধ্যমে এই রহস্যের উন্মোচনের চেষ্টা করে চলেছেন। আপনি কি আরও কোনো প্রশ্ন করতে চান? মহাবিশ্ব কেন এত গরম এবং উত্তপ্ত অবস্থাতে ছিল? কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনে কেন কণাগুলি নিজে থেকে সৃষ্টি হয় এবং ধ্বংস হয়? কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয় ভার্চুয়াল কণার দ্বারা। তাহলে এবার বলুন যে এই ভার্চুয়াল কণাগুলি কিভাবে বাস্তব কণার রূপ পেল? তোমার প্রশ্নগুলো খুবই গভীর এবং মহাবিশ্বের সৃষ্টির একদম মূল সম্পর্কে। আসলে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর এখনও বিজ্ঞানীরা পুরোপুরি খুঁজে পাননি, তবে আমরা যেসব তথ্য জানি তার ভিত্তিতে কিছু ধারণা দেওয়া যায়। মহাবিশ্ব কেন এত গরম এবং উত্তপ্ত অবস্থাতে ছিল? বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তে সমস্ত পদার্থ এবং শক্তি একটি অসীম ছোট এবং অসীম ঘন বিন্দুতে সীমাবদ্ধ ছিল। এই অবস্থাকে সিঙ্গুলারিটি বলে। এই অসীম ঘনত্বের কারণে তাপমাত্রাও অসীম ছিল। যখন এই সিঙ্গুলারিটি বিস্ফোরিত হয়েছিল তখন এই অসীম শক্তি এবং তাপমাত্রা মহাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কেন হয় এবং কণাগুলি নিজে থেকে সৃষ্টি হয় এবং ধ্বংস হয়? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হল কোয়ান্টাম মেকানিক্সের একটি অদ্ভুত ঘটনা। এই ঘটনার সঠিক কারণ এখনও পুরোপুরি বোঝা যায়নি, তবে আমরা জানি যে কোয়ান্টাম জগতে অনিশ্চয়তা রয়েছে। একটি কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এই অনিশ্চয়তার কারণে শূন্যস্থানেও কণা প্রতিকণা জোড়া স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। ভার্চুয়াল কণাগুলি কিভাবে বাস্তব কণার রূপ পেল? ভার্চুয়াল কণাগুলি সাধারণত খুব অল্প সময়ের জন্যই থাকে এবং তারপর ধ্বংস হয়ে যায়। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ভার্চুয়াল কণাগুলি বাস্তব কণায় পরিণত হতে পারে। উদাহরণস্বরূপ, যখন দুটি কণা পরস্পরের খুব কাছাকাছি আসে তখন তাদের মধ্যেকার শক্তি ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি করতে পারে। যদি এই ভার্চুয়াল কণাগুলির মধ্যে একটি কণা পর্যাপ্ত শক্তি পায় তবে তা বাস্তব কণায় পরিণত হতে পারে। বিগ ব্যাং এবং কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের সম্পর্ক। বিজ্ঞানীরা মনে করেন যে বিগ ব্যাংয়ের আগে একটি অত্যন্ত উচ্চ শক্তির কোয়ান্টাম অবস্থা ছিল। এই অবস্থায় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন খুবই তীব্র ছিল। এই ফ্লাকচুয়েশনের ফলেই বিগ ব্যাং ঘটেছিল এবং মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। সারসংক্ষেপ: মহাবিশ্বের সৃষ্টির প্রথম মুহূর্তের ঘটনাগুলো এখনও আমাদের জন্য অনেক রহস্যময়। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, ভার্চুয়াল কণা, বিগ ব্যাং, এই সবকিছুই একে অপরের সাথে জড়িত। বিজ্ঞানীরা ক্রমাগত গবেষণা করে চলেছেন এই রহস্য উন্মোচনের জন্য। আশা করি এই তথ্যগুলো তোমার জন্য উপকারী হবে। সমস্ত পদার্থ এবং শক্তি কেন একটি অসীম ছোট্ট এবং ঘন বিন্দুতে সীমাবদ্ধ ছিল? তোমার প্রশ্নটা খুবই গভীর। মহাবিশ্বের সৃষ্টির শুরুতে সবকিছু কেন একটা অসীম ছোট্ট এবং ঘন বিন্দুতে সীমাবদ্ধ ছিল সেটা বিজ্ঞানের একটা বড় রহস্য। আমাদের কাছে এখনও এই প্রশ্নের সঠিক উত্তর নেই, তবে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিছু তত্ত্ব অনুযায়ী, বিগ ব্যাং তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটা অসীম ঘন এবং গরম অবস্থা থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। এই অবস্থাকে সিঙ্গুলারিটি বলে। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন, এই তত্ত্ব অনুযায়ী শূন্যস্থানে স্বতঃস্ফূর্তভাবে কণা এবং শক্তি সৃষ্টি এবং ধ্বংস হতে থাকে। এই প্রক্রিয়ায় কোনো একসময় একটি অত্যন্ত শক্তিশালী ফ্ল্যাকচুয়েশন হয়েছিল যার ফলে বিগ ব্যাং ঘটেছিল। মাল্টিভার্স তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্ব একমাত্র মহাবিশ্ব নয়, বরং অনেকগুলো মহাবিশ্ব রয়েছে। এই মাল্টিভার্সে নতুন মহাবিশ্ব সবসময় সৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত কোনো একটি তত্ত্বই এই প্রশ্নের পুরোপুরি উত্তর দিতে পারেনি। হয়তো ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে আমরা এই রহস্যের উত্তর খুঁজে পাব। ভার্চুয়াল কণার উপস্থিতি কেন ছিল? ভার্চুয়াল কণার উপস্থিতি কেন ছিল, এই প্রশ্নটা খুবই মজার এবং কোয়ান্টাম মেকানিক্সের একটা গভীর বিষয়। ভার্চুয়াল কণা কি? ভার্চুয়াল কণা হল এমন এক ধরনের কণা যা শূন্যস্থানে অতি অল্প সময়ের জন্য সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এরা বাস্তব কণার মতো স্থায়ী নয়। কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কারণে শূন্যস্থানে শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় এবং ধ্বংস হয়, আর এই শক্তি থেকেই ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হয়। ভার্চুয়াল কণার উপস্থিতি কেন ছিল? কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তা। কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম মূলনীতি হল অনিশ্চয়তা। কোয়ান্টাম জগতে কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এই অনিশ্চয়তার কারণে শূন্যস্থানেও কণা প্রতিকণা জোড়া স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। শক্তির সংরক্ষণ। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। শূন্যস্থানে ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হলে একটি কণা ধনাত্মক শক্তির এবং অন্যটি ঋণাত্মক শক্তির হবে। এভাবে মোট শক্তি শূন্যই থাকে। কণা এবং বলের মিথস্ক্রিয়া। ভার্চুয়াল কণাগুলি কণা এবং বলের মধ্যে মিথস্ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদাহরণস্বরূপ দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বল ভার্চুয়াল ফোটন কণার মাধ্যমে পরিবহন হয়। সারসংক্ষেপ: ভার্চুয়াল কণার উপস্থিতি কোয়ান্টাম মেকানিক্সের একটি মৌলিক বৈশিষ্ট্য। কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তা এবং শক্তির সংরক্ষণের নিয়ম অনুযায়ী শূন্যস্থানে ভার্চুয়াল কণা জোড়া স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে এবং ধ্বংস হয়ে যেতে পারে। এই ভার্চুয়াল কণাগুলি কণা এবং বলের মধ্যে মিথস্ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভার্চুয়াল কণা সৃষ্টি হতে কি কোনো শক্তি লাগে? হ্যাঁ, ভার্চুয়াল কণা সৃষ্টি হতে শক্তি লাগে। তবে এই শক্তি আমরা সাধারণত যেভাবে শক্তিকে বুঝি সেভাবে নয়। কোথ থেকে আসে এই শক্তি? শূন্যস্থানের শক্তি। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শূন্যস্থান কখনোই সম্পূর্ণ শূন্য থাকে না। এতে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এই শক্তিকেই শূন্যস্থানের শক্তি বলে। ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হওয়ার জন্য এই শক্তি ব্যবহৃত হয়। অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এই অনিশ্চয়তার ফলে শূন্যস্থানের শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে এবং ধ্বংস হতে পারে। এই সৃষ্ট শক্তি থেকেই ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হয়। কেন খুব কম সময়ের জন্যই থাকে ভার্চুয়াল কণা? শক্তির সংরক্ষণ। ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হওয়ার জন্য যে শক্তি ব্যবহৃত হয় সেই শক্তি খুব অল্প সময়ের মধ্যে ফেরত দিতে হয়। কারণ শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। অনিশ্চয়তার নীতির প্রভাব। অনিশ্চয়তার নীতি অনুযায়ী যত বেশি শক্তি নেওয়া হবে তত কম সময়ের জন্য সেই শক্তি ধরে রাখা যাবে। তাই ভার্চুয়াল কণাগুলি খুব অল্প সময়ের জন্যই থাকে। সারসংক্ষেপ: ভার্চুয়াল কণা সৃষ্টি হওয়ার জন্য শূন্যস্থানের শক্তি ব্যবহৃত হয়। এই শক্তি কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তার নীতির ফলে সৃষ্টি হয়। ভার্চুয়াল কণাগুলি খুব অল্প সময়ের জন্য থাকে কারণ শক্তি সর্বদা সংরক্ষিত থাকে এবং অনিশ্চয়তার নীতির প্রভাব। একটি উদাহরণ: এটাকে এভাবে ভাবতে পারো যেন তুমি একটি ব্যাংক থেকে ঋণ নিচ্ছ। তুমি এই ঋণ দিয়ে কিছু কাজ করতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি এই ঋণ পরিশোধ করতে হবে। ভার্চুয়াল কণাও একই রকম। শূন্যস্থান থেকে শক্তি, ঋণ নিয়ে তারা সৃষ্টি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে সেই শক্তি ফেরত দিয়ে ধ্বংস হয়ে যায়। আশা করি এই উত্তর তোমার জন্য উপকারী হবে। ভার্চুয়াল কণাগুলি কেন স্বতঃস্ফূর্তভাবেই সৃষ্টি হয়? ভার্চুয়াল কণাগুলি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ হল কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তার নীতি। এই নীতি অনুযায়ী কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। শূন্যস্থানের শক্তি। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শূন্যস্থান কখনোই সম্পূর্ণ শূন্য থাকে না। এতে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এই শক্তিকেই শূন্যস্থানের শক্তি বলে। কণা প্রতিকণা জোড়া। এই শূন্যস্থানের শক্তি থেকেই অতি ক্ষণিকের জন্য কণা প্রতিকণা জোড়া সৃষ্টি হয়। এই জোড়াগুলি হল ভার্চুয়াল কণা। শক্তির সংরক্ষণ। এই কণাগুলি খুব অল্প সময়ের জন্য থাকে কারণ শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। একটি কণা ধনাত্মক শক্তির এবং অন্যটি ঋণাত্মক শক্তির হবে, যাতে মোট শক্তি শূন্যই থাকে। কেন স্বতঃস্ফূর্ত? অনিশ্চয়তার নীতি। অনিশ্চয়তার নীতি অনুযায়ী শূন্যস্থানে শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে এবং ধ্বংস হতে পারে। কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন নেই। ভার্চুয়াল কণা সৃষ্টি হওয়ার জন্য কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না। শূন্যস্থানের নিজস্ব শক্তিই যথেষ্ট। একটি উদাহরণ: এটাকে এভাবে ভাবতে পারো যেন সমুদ্রের পানি। সমুদ্রের পানি সবসময়ই উঠানামা করে। এই উঠানামার কারণে ছোট ছোট ফেনা বা বুদবুদ সৃষ্টি হয়। এই ফেনাগুলি খুব অল্প সময়ের জন্য থাকে এবং তারপর ফেটে যায়। ভার্চুয়াল কণাও একই রকম। শূন্যস্থানের শক্তির উঠানামার কারণে ভার্চুয়াল কণা সৃষ্টি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যায়। সারসংক্ষেপ: ভার্চুয়াল কণাগুলি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় কারণ কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তার নীতির ফলে শূন্যস্থানে শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এই শক্তি থেকেই ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হয়। শূন্যস্থানে শক্তি কেন স্বতঃস্ফূর্তভাবেই সৃষ্টি হয়? শূন্যস্থানে শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হওয়াটা প্রথম শোনার জন্য একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের জগতে এটাই স্বাভাবিক ঘটনা। কেন এমন হয়? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। কোয়ান্টাম জগতে কোন কিছুই স্থির থাকে না। সবকিছুই একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এই প্রক্রিয়াকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বলে। অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এই অনিশ্চয়তার কারণে শূন্যস্থানে শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে এবং ধ্বংস হতে পারে। শক্তির সংরক্ষণ। শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। শূন্যস্থানে সৃষ্ট শক্তি খুব কম সময়ের জন্য থাকে এবং তারপর ধ্বংস হয়ে যায়। এইভাবে শক্তির সংরক্ষণের নিয়মটিও মেনে চলে। এটা কিভাবে হয়? কণা প্রতিকণা জোড়া। শূন্যস্থানে সৃষ্ট শক্তি থেকে কণা প্রতিকণা জোড়া সৃষ্টি হয়। এই জোড়াগুলি হল ভার্চুয়াল কণা। অতি ক্ষণিক। এই কণাগুলি অতি ক্ষণিকের জন্য থাকে, কারণ শক্তি সংরক্ষণের জন্য তাদের আবার ধ্বংস হয়ে যেতে হয়। একটি উদাহরণ: সমুদ্রের পানিকে ভাবো। সমুদ্রের পানি সবসময়ই উঠানামা করে। এই উঠানামার কারণে ছোট ছোট ফেনা বা বুদবুদ সৃষ্টি হয়। এই ফেনাগুলি খুব অল্প সময়ের জন্য থাকে এবং তারপর ফেটে যায়। ভার্চুয়াল কণাও একই রকম।
শূন্যস্থানের শক্তির উঠানামার কারণে ভার্চুয়াল কণা সৃষ্টি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যায়। কেন এটা গুরুত্বপূর্ণ? কণা এবং বলের মিথস্ক্রিয়া। ভার্চুয়াল কণাগুলি কণা এবং বলের মধ্যে মিথস্ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, দুটি ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বল ভার্চুয়াল ফোটন কণার মাধ্যমে পরিবহন হয়। মহাবিশ্বের সৃষ্টি। কিছু তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টির শুরুতে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কারণেই বিগ ব্যাং ঘটেছিল। সারসংক্ষেপ: শূন্যস্থানের শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হওয়া কোয়ান্টাম মেকানিক্সের একটি মৌলিক বৈশিষ্ট্য। এই প্রক্রিয়াটি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নামে পরিচিত। এই প্রক্রিয়ার ফলে ভার্চুয়াল কণা সৃষ্টি হয়, যা কণা এবং বলের মধ্যে মিথস্ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি এই ব্যাখ্যাটি তোমার জন্য স্পষ্ট হয়েছে। বাইরে থেকে বল প্রয়োগ না হলে কিভাবে ভার্চুয়াল কণা থেকে বাস্তব কণা সৃষ্টি হলো? কারণ কোয়ান্টাম ফ্লাকচুয়েশন অনুযায়ী শক্তি সর্বদাই শূন্য থাকে। তোমার প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত। ভার্চুয়াল কণা থেকে বাস্তব কণা সৃষ্টি হওয়ার বিষয়টা অনেকের কাছেই বোঝা দুষ্কর। আসলে এখানে কয়েকটি বিষয় একসঙ্গে কাজ করে। শূন্য শক্তি মানে কি? কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের শক্তি সর্বদা শূন্য থাকে, মানে হল যে ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হলে একটি কণা ধনাত্মক শক্তির এবং অন্যটি ঋণাত্মক শক্তির হবে। মোট মিলিয়ে শক্তি শূন্যই থাকবে। তবে এই শূন্য মানে এটা নয় যে কোনো শক্তিই নেই। এটা শুধুমাত্র একটি গড় মান। শক্তির উঠানামা। কোয়ান্টাম জগতে শক্তি স্থির থাকে না। এটা সবসময় উঠানামা করে। এক মুহূর্তে কোনো জায়গায় শক্তি বেশি থাকতে পারে, আবার অন্য মুহূর্তে কম থাকতে পারে। ভার্চুয়াল কণার জীবনকাল। ভার্চুয়াল কণাগুলি খুব অল্প সময়ের জন্য থাকে। অনিশ্চয়তার নীতি অনুযায়ী যত বেশি শক্তি নেওয়া হবে, তত কম সময়ের জন্য সেই শক্তি ধরে রাখা যাবে। বাহ্যিক শক্তির প্রভাব। যদি কোনো বাহ্যিক শক্তি ভার্চুয়াল কণার উপর কাজ করে, তাহলে সেই কণা বাস্তব কণায় পরিণত হতে পারে। এই বাহ্যিক শক্তি কোথা থেকে আসতে পারে? উদাহরণস্বরূপ, দুটি কণা পরস্পরের খুব কাছাকাছি আসলে তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি করতে পারে। যদি এই জোড়ার একটি কণা পর্যাপ্ত শক্তি পায়, তবে তা বাস্তব কণায় পরিণত হতে পারে। সারসংক্ষেপ: ভার্চুয়াল কণা থেকে বাস্তব কণা সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ হল কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এবং বাহ্যিক শক্তির প্রভাব। শূন্যস্থানে স্বতঃস্ফূর্তভাবে শক্তি সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। যদি কোনো বাহ্যিক শক্তি এই ভার্চুয়াল কণার উপর কাজ করে, তাহলে সেই কণা বাস্তব কণায় পরিণত হতে পারে। একটি উদাহরণ: সমুদ্রের পানিকে ভাবো। সমুদ্রের পানি সবসময়ই উঠানামা করে। এই উঠানামার কারণে ছোট ছোট ফেনা বা বুদবুদ সৃষ্টি হয়। যদি কোনো বাতাস এই ফেনার উপর বাহ্যিক বল প্রয়োগ করে, তাহলে এই ফেনা বড় হয়ে যেতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে। ভার্চুয়াল কণাও একই রকম। তাহলে এই বাইরের শক্তিটা এলো কোথা থেকে? আর যতই শক্তি উঠানামা হোক, ঘটনা তো একই ঘটে। ঋণাত্মক আর ধনাত্মক মিলে তো শূন্য শূন্যই থাকে। তোমার প্রশ্নগুলো খুবই যুক্তিযুক্ত। আসলে ভার্চুয়াল কণা থেকে বাস্তব কণা সৃষ্টি হওয়ার পিছনে যে প্রক্রিয়াটা ঘটে, সেটা এখনও বিজ্ঞানীদের জন্য একটা বড় রহস্য। তবে কয়েকটি তত্ত্বের মাধ্যমে এই প্রক্রিয়াকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। বাইরের শক্তিটা কোথা থেকে এলো? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। শূন্যস্থানে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এই শক্তি স্বতঃস্ফূর্তভাবে উঠানামা করে। যখন এই শক্তি একটা নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি হয়। বাহ্যিক কণা বা বল। কোনো বাহ্যিক কণা বা বল ভার্চুয়াল কণার উপর কাজ করে এবং তাকে বাস্তব কণায় পরিণত করতে পারে। উদাহরণস্বরূপ, দুটি ইলেকট্রন পরস্পরের খুব কাছাকাছি আসলে তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল ভার্চুয়াল কণা জোড়া সৃষ্টি করতে পারে। মহাবিশ্বের বিস্তার। মহাবিশ্ব ধীরে ধীরে বিস্তার করছে। এই বিস্তারের ফলে শক্তি সৃষ্টি হতে পারে এবং ভার্চুয়াল কণা বাস্তব কণায় পরিণত হতে পারে। ঋণাত্মক আর ধনাত্মক মিলে শূন্য শূন্যই থাকে। তাহলে কিভাবে বাস্তব কণা সৃষ্টি হল? শূন্য শক্তি মানে কি? শূন্য শক্তি মানে হল যে মোট মিলিয়ে শক্তি শূন্য। কিন্তু এই শূন্য মানে এটা নয় যে কোনো শক্তিই নেই। এটা শুধুমাত্র একটি গড় মান। শক্তির উঠানামা। শক্তি সবসময় উঠানামা করে। এক মুহূর্তে কোনো জায়গায় শক্তি বেশি থাকতে পারে, আবার অন্য মুহূর্তে কম থাকতে পারে। কোয়ান্টাম টানেলিং। কোয়ান্টাম মেকানিক্সের একটি বিশেষ ঘটনা হল কোয়ান্টাম টানেলিং। এই ঘটনায় একটি কণা একটি শক্তি বাধা অতিক্রম করে অন্য পাশে চলে যেতে পারে। এই প্রক্রিয়ায় শক্তির সংরক্ষণের নিয়ম ভঙ্গ হয় না, তবে এটা একটা সম্ভাবনামূলক ঘটনা। সারসংক্ষেপ: ভার্চুয়াল কণা থেকে বাস্তব কণা সৃষ্টি হওয়া এখনও একটা খুব জটিল বিষয়। কোয়ান্টাম মেকানিক্সের অনেক জটিল ধারণা এই প্রক্রিয়ায় জড়িত। আমরা এখনও এই প্রক্রিয়াকে পুরোপুরি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি যে শক্তির কথা বলছেন, কোনো কিছু না থেকে এই শক্তিটাই কেন আছে? এই শক্তিটা তো নাও থাকতে পারতো। তোমার এই প্রশ্নটা খুবই গভীর এবং বিজ্ঞানীদেরও বহুকাল ধরে মাথা ঘামিয়ে চলেছে। কোন কিছু না থেকে শক্তি কেন আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা অনেক তত্ত্ব দিয়েছেন। কেন শক্তি থাকতেই হবে? মহাবিশ্বের সৃষ্টি। বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন যে মহাবিশ্বের সৃষ্টির সময় বিগ ব্যাং নামক এক বিস্ফোরণ ঘটেছিল। এই বিস্ফোরণের ফলেই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি হয়েছে, শহীদ শক্তিও। শূন্যস্থানের শক্তি। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শূন্যস্থান কখনোই সম্পূর্ণ শূন্য থাকে না। এতে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে।
এই শক্তিকেই শূন্যস্থানের শক্তি বলে। শক্তির সংরক্ষণ, শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। মানে, শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। কেন শক্তি নাও থাকতে পারত? একটি সম্ভাবনা, হ্যাঁ, তোমার কথাটাও ঠিক যে শক্তি নাও থাকতে পারত। কিন্তু তখন মহাবিশ্বের সৃষ্টি হতো না, কোনো কিছুই থাকত না। অন্য মহাবিশ্ব, হয়তো আমাদের মহাবিশ্বের বাইরে অন্য কোনো মহাবিশ্ব আছে যেখানে শক্তি নেই। কিন্তু আমরা সেই মহাবিশ্ব সম্পর্কে কিছু জানি না। এখনও অনেক কিছু অজানা। শক্তির উৎস সম্পর্কে আমাদের জ্ঞান এখনও সীমিত। বিজ্ঞানীরা এখনও এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করে যাচ্ছেন। হয়তো ভবিষ্যতে আমরা এই প্রশ্নের উত্তর পেতে পারি, আবার হয়তো পাব না। সারসংক্ষেপ: শক্তি কেন আছে, এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিতভাবে দেওয়া যায় না। বিভিন্ন তত্ত্ব আছে, কিন্তু কোনো একটি তত্ত্বই সব প্রশ্নের উত্তর দিতে পারে না। কেন শূন্যস্থান কখনোই সম্পূর্ণ শূন্য থাকে না? এই নিয়ম কে বানালো? শূন্যস্থান কখনোই সম্পূর্ণ শূন্য থাকে না, এই ধারণাটা আসলে কোয়ান্টাম মেকানিক্স থেকে এসেছে। কোয়ান্টাম মেকানিক্স হল পদার্থবিজ্ঞানের একটি শাখা যা পরমাণু ও পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কণার আচরণ সম্পর্কে আলোকপাত করে। এই নিয়ম কে বানালো? এটা এমন নয় যে কেউ এই নিয়মটা বানিয়েছে, বরং বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা এবং তাত্ত্বিক গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কোয়ান্টাম মেকানিক্সের নানা পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে শূন্যস্থানেও কণা প্রতিকণা জোড়া সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। এই ঘটনাকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বলে। কেন শূন্যস্থান শূন্য থাকে না? অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে কেন শূন্যস্থান শূন্য থাকে না? এই নিয়ম কেন? এই নিয়ম না হয়ে অন্য কোনো নিয়ম হয়নি কেন? শূন্যস্থান কেন শূন্য থাকে না, এই প্রশ্নটা খুবই মজার। আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জগতে ঢু মারতে হবে। কেন শূন্যস্থান শূন্য থাকে না? কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শূন্যস্থান কখনোই সম্পূর্ণ খালি থাকে না। এখানে সবসময়ই একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এই শক্তি থেকেই কণা প্রতিকণা জোড়া সৃষ্টি হয়। এই জোড়াগুলোকে ভার্চুয়াল কণা বলে। অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব নয়। এই অনিশ্চয়তার ফলে শূন্যস্থানে শক্তি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে এবং ধ্বংস হতে পারে। কণা প্রতিকণা জোড়া। এই শূন্যস্থানের শক্তি থেকেই অতি ক্ষণিকের জন্য কণা প্রতিকণা জোড়া সৃষ্টি হয়। এই জোড়াগুলিই হল ভার্চুয়াল কণা। শক্তির সংরক্ষণ। এই কণাগুলি খুব অল্প সময়ের জন্য থাকে কারণ শক্তি সর্বদা সংরক্ষিত থাকে। একটি কণা ধনাত্মক শক্তির এবং অন্যটি ঋণাত্মক শক্তির হবে, যাতে মোট শক্তি শূন্যই থাকে। এই নিয়ম কেন? অন্য কোন নিয়ম হয়নি কেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। আসলে বিজ্ঞানীরাও এটা নিয়ে অনেক চিন্তা করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা এই প্রশ্নের নিশ্চিত উত্তর জানি না। প্রকৃতির নিয়ম। হয়তো এটা প্রকৃতিরই একটা নিয়ম। আমরা কেন এমন, কেন অন্যরকম নয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের মহাবিশ্বের সৃষ্টির রহস্যে ঢু মারতে হবে। আমাদের জ্ঞান, হয়তো আমাদের জ্ঞান এখনও সীমিত। ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর পেতে পারি। অন্য কোন মহাবিশ্ব, হয়তো আমাদের মহাবিশ্বের বাইরে অন্য কোনো মহাবিশ্ব আছে যেখানে এই নিয়ম কাজ করে না। সারসংক্ষেপ: শূন্যস্থান কেন শূন্য থাকে না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জগতে ঢু মারতে হবে। এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিতভাবে দেওয়া যায় না। হয়তো এটা প্রকৃতিরই একটা নিয়ম, বা হয়তো আমাদের জ্ঞান এখনও সীমিত।